প্রতিদিন যদি সবাই একটা করে আইডিয়া ভাবে, প্রায় আমাদের দেশে প্রতিদিন 150 কোটি আইডিয়ার জন্ম হয়। আমি স্বপ্নও ভাবিনি কোনোদিন আমি হোটেল ইন্ডাস্ট্রিতে আসবো। ঘর সংসার একটা খুবই পপুলার ব্র্যান্ড। যদি ফেলিওর হয় তাহলেও যাতে আমার কোনো ক্ষতি না হয়। কোনো সময় আকাশ ছোঁয়া কিছু ভাবিনি, যে এক্সিকিউশনই আলটিমেট। তখন তো আমি ভাবিনি যে আজকে যে ইন্ডাস্ট্রিতে আমি প্রোডাক্ট সাপ্লাই করছি সেই ইন্ডাস্ট্রির মালিক একদিন আমি হব। যেমন আমরা দেখি, আমরা প্রায় 150 কোটির পপুলেশন, আর আমাদের দেশে আইডিয়ার তো কমই নেই। প্রতিদিন যদি সবাই একটা করে আইডিয়া ভাবে, প্রায় আমাদের দেশে প্রতিদিন 150 কোটি আইডিয়ার জন্ম হয়, একদম, যেগুলো কোনোদিন এক্সিকিউশনই হয় না। কিন্তু বলা হয় যে এক্সিকিউশনই আলটিমেট, আইডিয়ার থেকে এক্সিকিউশনের ভ্যালু বেশি। একদম। তোমার কি মনে হয় যে আইডিয়া থেকে এক্সিকিউশনে নিতে না পারার আসল কারণটা কি? দেখো, এটা নির্ভর করে হচ্ছে আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমার এই মুহূর্তের পজিশন কি। আমি যদি এখন ভাবি যে আমি একটা অ্যাভিয়েশন বিজনেসের দিকে যাব, সেটা কি আমার দ্বারা সম্ভব হবে? চ্যালেঞ্জিং, মানে আমি চাইলেও পারবো না। রাইট, কারেক্ট। আমি চাইলেও পারবো না। বলে আমাকে এরকম কিছুই ভাবতে হবে যেটা এক্সিকিউশন করলে আমার কোনো ক্ষতি হবে না। যদি, কারণ দেখো প্রত্যেকটা আইডিয়াই এমন নয় যে সেটা সাকসেস হবে, কারেক্ট। তার তো ফেলিওর আছে। যদি ফেলিওর হয় তাহলেও যাতে আমার কোনো ক্ষতি না হয়, আমি যাতে ফিনিশড না হই, আরেকবার শুরু করার জন্য মতন যাতে আমার কাছে সাহসটা থাকে। মানে আমি এমন হতে হবে যে এটা হয়তো স্টার্ট করলাম, কিন্তু আমি ফেলিওর হতেই পারে, তাতে আমার কোনো ক্ষতি হয়নি, আমি আবার নতুন করে আরও কিছু ভাববো, বা এইখানে যেটা আমার ভুল হলো সেটাকে আমি কারেকশন করে আবার সেটাকে নিয়ে এগিয়ে যাব। এইটাই ব্যাপার আর কি। তো আমি তোমাকে যেভাবে চিনি আর কি, যে তুমি খুব ইমিডিয়েটলি এক্সিকিউট করো, মানে কোনো একটা ভাবনা আসলো, তুমি এটাকে যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে এক্সিকিউট করার চেষ্টা করো, বা এটার জন্য শুরু করে দাও, কাজ প্রসেস শুরু হয়ে যায়। একদম একদম। তো তোমার এই যে মানে ইমিডিয়েট রিয়াকশান দেওয়া বা অ্যাকশন নেওয়া ওইটার জন্য, এটা কি বরাবরই ছিল? এটা আমার বরাবরই আছে। দেখো, আমি কোনো সময় আকাশ ছোঁয়া কিছু ভাবিনি। আমার একদম ছোটবেলা থেকে যেটা ভেবেছি সেটা তখনকার সিচুয়েশন অনুযায়ী আমার যতটুকু ক্ষমতা যে এইটা আমি এফোর্ড করতে পারবো সেটা নিয়ে ভেবেছি। ডে বাই ডে আমার সিচুয়েশন চেঞ্জ হয়েছে, আমার এক্সিকিউশন বা আমার আইডিয়া সেইভাবে বেড়েছে, আমি এক্সিকিউশন সেভাবে করেছি। কিন্তু আমি যদি আজ থেকে 30 বছর আগে ভাবতাম যে আমি একটা হোটেল খুলবো, সেটা কি সেই সময় আমার দ্বারা সম্ভব ছিল? আমি স্বপ্নও ভাবিনি কোনোদিনও আমি হোটেল ইন্ডাস্ট্রিতে আসবো। আমি কোনোদিনও ভাবিনি যে আমি প্লাইবোর্ড ইন্ডাস্ট্রি, আজকে যে প্লাইবোর্ড ইন্ডাস্ট্রির মালিক আমি, এক সময় ওই প্লাইবোর্ড ইন্ডাস্ট্রিতে আমি প্রোডাক্ট সাপ্লাই করতাম। বাও। এখন আমি ওই ইন্ডাস্ট্রির মালিক, এখনও ওই ইন্ডাস্ট্রিতে আমার দেওয়া বিল রয়েছে, আমার সই করা বিল রয়েছে। এটাও একটা অদ্ভুত জার্নি। একদম। তা এটা তখন তো আমি ভাবিনি যে আজকে যে ইন্ডাস্ট্রিতে আমি প্রোডাক্ট সাপ্লাই করছি সেই ইন্ডাস্ট্রির মালিক একদিন আমি হব। রাইট। যাদের কাছে সেই সময় আমি আমার বিল পাস করানোর জন্য যেতাম, তারা আজকে আমার এমপ্লয়ি হবে, ভাবিনি না। তাহলে এটা টাইম টু টাইম ব্যাপারটা হয়েছে। যখন যেটা প্রয়োজনীয় কাজ তখন সেটা করব, আর আস্তে 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 গ্রো করতে হবে। আমি এখন আমার ক্ষমতা যতটুকু ততটুকুই ভাবা উচিত, রাইট, যাতে আমি পড়ে গেলেও আরেকবার শুরু করার যাতে আমার সামর্থ্য থাকে। এখন আমরা ওই বিষয়টা নিয়ে একটু জানার চেষ্টা করব, এই যে ব্র্যান্ড বিল্ডিং। কারণ কি, এটা আমাদের যারা ইয়াং এন্টারপ্রেনার আছে বা যারা এক্সিস্টিং আছে, সবাই কি চাই আমরা, যে আমরা একটা ব্র্যান্ড বানাবো আর ওটা লোকের মুখে মুখে থাকবে, অনেক লোক অবধি পৌঁছাবে, পপুলার হবে, এটা আমাদের একটা কমন ইচ্ছা। আর আমরা মানে অতীতে দেখছি যে তোমার হাত দিয়ে অনেক বড় বড় ব্র্যান্ড তৈরি হয়েছে, লাইক যেমন আমরা ডিসকাশন করলাম ঘর সংসার, একটা খুবই পপুলার ব্র্যান্ড, মানে সাধারণ থেকে সাধারণ লোক জানে, নামটা অ্যাসোসিয়েট করে, সার্ভিসেস নেয়, খুবই সফল একটা ব্র্যান্ড। লাইক হোটেল, তোমার হোটেল বঙ্গভূমি একটা খুবই পপুলার ব্র্যান্ড।
এছাড়া ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে তোমার আরও অনেকগুলো ব্র্যান্ড আছে যেগুলো কাজ করে। তো এই ব্র্যান্ড বিল্ডিংয়ের ক্ষেত্রে মানে তোমার যে একটা পারদর্শিতা আছে সেটা কিন্তু দেখা যায়। সেক্ষেত্রে তুমি কীভাবে একটা ব্র্যান্ডকে শুরু কী করে করো? মানে আমরা একদম জানতে চাচ্ছি যে একটা ব্র্যান্ডকে বিল্ড করার জন্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ কী নেওয়া উচিত? দেখো এই জায়গাটায় না আমি বলবো, দেখো শুরুতেই তো আর আমি এটা ভাবিনি যে আমার এই ব্র্যান্ডগুলো এস্টাবলিশড করবে বা এই ব্র্যান্ডগুলোকে সবার মুখে মুখে ঘুরবে, সেটা তো ভাবিনি। কিন্তু এটা আমি কি ভেবেছি, নিডস, অ্যাকচুয়ালি সোসাইটির নিডস যখন আমি আমার এই ব্র্যান্ডের মাধ্যমে পূরণ করতে পারবো, তখনই কিন্তু এটা ব্র্যান্ড হিসাবে এস্টাবলিশড হয়। লোক অ্যাকসেপ্ট করতে হবে, লোক অ্যাকসেপ্ট করতে হবে। আমি যেটা চাইছি যে সেটা আমি পাবলিককে বা আমার কাস্টমারকে বা আমার কনজিউমারকে আমি যাতে সেটা দিতে পারি এবং ওদের যে নিডস সেটা যাতে পূরণ হয় আমার এই প্রোডাক্টের মাধ্যমে, তখনই আমার এটাকে অটোমেটিক ব্র্যান্ড হিসাবে এস্টাবলিশড হয়ে যাবে। এর জন্য আলাদা কোনো থিওরি বা আলাদা কোনো কিছু, থিওরি একটাই, নিডস পূরণ করা এই প্রোডাক্টের মাধ্যমে। লোক যেটা চাচ্ছে হ্যাঁ, ওইটাকে সার্ভ করা। আজকে দেখো হোটেল বঙ্গভূমি নামটাও একটা ফ্যাক্টর, মানুষের মুখে মুখে আসা, পাশাপাশি সার্ভিস কোয়ালিটি, প্রোডাক্ট কোয়ালিটি, এগুলোকে সঠিক রাখা, এটাই ব্র্যান্ডিং। রাইট। তাহলে আমাদের যারা মানে অডিয়েন্স আছে বা ইয়াং জেনারেশন যারা ভাবছে যে আমরা একটা ব্র্যান্ড বিল্ড করব, তাদের জন্য কমন মেসেজ হচ্ছে যে ফোকাস করো কোনো একটা প্রবলেমকে জেনুইনলি সলভ করা, যেটাতে সামনের লোকটা উপকৃত হয়। একদম। তো ওটা অটোমেটিক্যালি ব্র্যান্ডে কনভার্ট হয়ে যাবে। যেমন বলা হয় আজকের সময়ে যে একটা যদি সফল বিজনেস দাঁড় করাইতে হয় তাহলে একটা ভালো ডেডিকেটেড টিম দরকার। একদম। কারণ কি একা সব কাজ করা দরকার না, আমার টিম যত বড় দক্ষ থাকবে তাহলে আমাদের ব্যাপ্তি তত বাড়বে, যেটা আমরা করতে চাইছি তত ভালো করে আমরা করতে পারবো। একদম। তো হায়ারিং একটা স্কিল, তো পিপলকে সঠিক লোককে নির্বাচন করা এটা একটা স্কিলই। সেক্ষেত্রে বর্তমানে হয়তো তুমি অনেক দিন হয়ে গেছে, এখন তুমি যে কোনো ধরনের লোককে হায়ার করতে পারো। বাট আমরা যদি আর্লি ডেজ নিয়ে ডিসকাশন করি, যখন শুরু করছিলাম তখন সঠিক টিম নির্বাচন করা এটা একটা কিন্তু বড় বিষয় ছিল। কারণ কি ওইটা দিয়ে মেবি ফাউন্ডেশন তৈরি হয়েছে। তা তোমার ক্ষেত্রে তুমি কিভাবে ভাবো যে একটা সঠিক নির্বাচন করার ক্ষেত্রে টিমের কোন কোন দিকগুলো দেখা উচিত? দেখো আমি যেটা আমার ক্ষেত্রে হয়েছে, মানে আমি যেভাবে কাজটা করেছি, প্রথমত নিজে কাজ করেছি, একদম ফিল্ডে নিজে কাজ করে মানে বিজনেসটাকে একটা জায়গায় এনেছি। তারপর দরকার হলো আমার টিম বাড়ানোর। তখন আমার টিম মেম্বারদের যখন চুজ করলাম, টিম মেম্বারদের মধ্যে তো একে একে করে আনা হয়েছে, একসাথে তো সবাইকে আনিনি, একের পর এক এসছে। তো সেখানে আমি যেটা দেখেছি তাদের মধ্যে ডেডিকেশন, তাদের মধ্যে কতটা ক্রিয়েটিভিটি আছে, তাদের কাজের মানে দক্ষতাটা, প্রয়োজনীয়তাটা, এগুলো আমি দেখেছি আর কি, যেগুলো দেখেই তারপরে তাদেরকে ইনভলভ করেছি আমাদের টিমে আর কি। কারণ মানে একটা খুব সুন্দর লাইন বলা হয় যে একটা সঠিক লোককে যদি আমরা আইডেন্টিফাই করতে হয়, তার সঠিক বিচার হচ্ছে যে তার পুরানা বন্ধু আর যাদের সাথে কাজ করে তারা কত পুরনো, তার উপরে ডিপেন্ড করে যে সামনের লোকটা কেমন। একদম। এটা একটা পদ্ধতি বলা হয় এটা। তো তোমার ক্ষেত্রে দুটোই কিন্তু দেখা যায় যে তোমার আজকের টাইমে আমরা যখন দেখি তোমার যারা ছোটোবেলার বন্ধু ছিল তাদের সাথে তুমি খুবই ব্যক্তিগতভাবে অ্যাসোসিয়েট এখনও স্টিল নাও। একদম। আমরা যখন কোনো সাকসেসফুল লোকের স্টোরি শুনি বা ওদের সম্বন্ধে জানি, একটা কমন বিষয় আমরা না সবাই বলে যে আমরা আমাদের কাজের মধ্যে এতটা ইনভলভ যে আমাদের না বাকি জিনিসের উপর হয়তো ফোকাস করাই হয়ে ওঠে না। আর এটা কমন দেখাও যায়, কারণ কি কোথাও পৌঁছাতে গেলে তো একটা
স্পেসিফিক ফোকাস দরকার হয়। একদম। কিন্তু তোমার ক্ষেত্রে আমি একটা জিনিস দেখি, সেটা একদম বিপরীত। তুমি ব্যক্তিগতভাবে মিউজিকের সাথে সরাসরি যুক্ত, কারণ কি এখানকার যারা শিল্পীরা আছে, সেটা সঙ্গীত হোক বা নৃত্য হোক, দুইটা জগতেই তুমি ডেভেলপমেন্টের জন্য কন্টিনিউয়াসলি কাজ করছো, বা অনেক শিল্পীর সাথে সরাসরি যুক্ত, থ্রু আউট দ্য ইয়ার ডিফারেন্ট ডিফারেন্ট কনসার্ট অ্যারেঞ্জ করা, এগুলো করছো। সরাসরিভাবে স্পোর্টসের সাথে যুক্ত, বেসিক্যালি ক্রিকেট। তো তোমার মাধ্যমে একটা ক্রিকেটের যে একটা মানে ইনফ্রাস্ট্রাকচার ছিল, সেটাও বিল্ড হচ্ছে। তুমি ব্যক্তিগত একটা টিম ওন করো, আর কন্টিনিউয়াসলি থ্রু আউট দ্য ইয়ার ওটার মাধ্যমে খেলাধুলা হয়, নিজেও খেলো। পাশাপাশি দেখলাম যে এবার তুমি দুর্গাপূজার সাথেও যুক্ত, খুবই অ্যাক্টিভলি, মেবি ফ্রন্ট থেকে লিড করা। তারপর পার্সোনাল লাইফ, ফ্যামিলি, তো এগুলো ব্যালেন্স হয় কি করে? অ্যাকচুয়ালি দেখো, সফল বিজনেসম্যানরা নিজেরা কাজ করে না। তুমি তখনই সফল হবে যখন তুমি কাজ করাতে পারবে। ওকে। একা কাজ করে বেশি দূর এগোনো যায় না, এটা আমি মনে করি। আমি যদি কাজ করাতে পারি তাহলেই আমার বিজনেস গ্রো করবে। আর যদি আমি করাতে না পারি, নিজে ইনভলভ থাকি, তাহলে আমি বেশি দূর এগোতে পারবো না। কারণ সেক্ষেত্রে পরিধি কত দূর আর থাকতে পারে। তো আমি আমার টিমের মাধ্যমে আমি কাজ করি। অ্যাকচুয়ালি এটার পেছনে একটা গুড টিম প্রয়োজন, যেটা আমার আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার হাতে প্রচুর সময়। আর এই যে তুমি বললে সঙ্গীত বলো, শিল্প বলো, খেলাধুলা বলো, এগুলো না ছোটোবেলায় আমি খুব মিস করেছি। মানে ছোটোবেলাটায় একটা সময় ছিল, আমি মানে বেশ গান করতে ভালোবাসতাম। অর্থনৈতিক কারণে সেটা আমি ক্যারি ফরওয়ার্ড করতে পারিনি, সুযোগ হয়ে ওঠেনি। হারমোনিয়াম কেনা বা যা এগুলো তো দরকার থাকে তো গান শেখার জন্য, সেটা হয়নি কোনো। কিন্তু খুব ইচ্ছা ছিল। খেলাধুলো, সেটারও একই কারণে আমার হয়ে ওঠেনি। আমি খুব খেলতে ভালোবাসতাম, বিভিন্ন ক্লাবে গিয়ে একদিন দুদিন করে প্র্যাকটিস করতাম। কিন্তু পরবর্তীকালে কিটস প্রয়োজন হচ্ছিল, তো সেই কিটসগুলো যখন আমি জোগাড় করতে পারতাম না, তখন সেটাকে আমি আর কন্টিনিউ করতে পারতাম না। কিন্তু এই খিদাটা না আমার মধ্যে ছিল, আমি পারিনি সেই সময় সেইভাবে করে নিজের যে এই শখগুলো পূরণ করতে। ফলে এখন যখন সময় আসছে, আমার কাছে না এগুলো অটোমেটিক চলে আসছে। অটোমেটিক আমি এই জগৎটার সাথে জড়িয়ে গেছি। আমার খেলাধুলা আমি পছন্দ করি, গান বাজনা পছন্দ করি। আমি সোশ্যাল অ্যাক্টিভিটিস, মানে বিভিন্ন মানুষের পাশে দাঁড়ানো, এইটা আমার, কারণ তোমার একটা নিজস্ব অর্গানাইজেশন, আমার একটা অর্গানাইজেশন আছে নিজস্ব। তো এইগুলো না আমার ছোটোবেলা থেকে ছিল। আমি একটা সময়, আমার মনে আছে, আমার পকেটে তখন 100 টাকা, মানে ওই সময় আমার পকেটে 100 টাকা মানে বিরাট ব্যাপার ছিল। তা আমার এলাকারই কোনো একজন অসুস্থ হলো, তার কিছু ওষুধপত্র কেনার জন্য পয়সা নেই। আমি কি করলাম, পুরো টাকাটাই ওকে দিয়ে দিলাম। তো এগুলো ছিল, মানে যখন আমার কিছু ছিল না, তখনও এই বিষয়টা আমার ছিল। তো এখন এটা সুযোগ পেয়েছি, এখন সার্ভ করা, সার্ভ করা, তাই এটা এখন তাই দিচ্ছি। প্লাস ফ্যামিলি, দেখো ফ্যামিলিকেও আমি একদম যথেষ্ট সময় আমি দেই। কারণ আলটিমেটলি তো ফ্যামিলি যদি সুখে না থাকে, তাহলে আর আমার এত ঐশ্বর্য, এত কিছু কি হবে সেটা দিয়ে? আমি যদি আমার ফ্যামিলিকে খুশি রাখতে না পারি, তাহলে এই অ্যাচিভমেন্টের কোনো দাম নেই। অ্যাবসলিউটলি। তো সবটা ব্যালেন্স করা ডেফিনেটলি নর্মালি চ্যালেঞ্জিং। তো আমার মনে হয় এটার জন্য
একটা ডিসিপ্লিন লাইফ দরকার। একদম। কারণ কি আমাদের অনেকের ইচ্ছা থাকলেও আমরা না কোথাও না কোথাও টাইম ম্যানেজমেন্টে ফেল করি, সব জিনিস সঠিক সময়ে অর্গানাইজ করা বা ঠিকঠাক টাইমে করা। তো তোমার যে আমরা একটা জিনিস জানতে চাইবো যে তোমার না বেসিক্যালি রুটিন কি, মানে কিভাবে একটা দিন কাটাও বা সে কীভাবে ম্যানেজ করো সবটা? না, আমি না প্রতিদিনই আমার প্রত্যেকটা ইনস্টিটিউটকে টাচ করি, সবাইকে ডেইলি ফিজিক্যালি টাচ করি। হ্যাঁ, ফিজিক্যালি টাচ করি। তো এটা আমার একটা হ্যাবিট যে আমি প্রতিদিন যাব সেখানে 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, যে হোক যতটুকু সময়, যেদিন যেখানে বেশি দেওয়ার সেখানে বেশি দেবো, যেখানে অল্প সময় দেওয়ার অল্প সময় দেবো। ফিজিক্যালি যেতে না পারলে আমি অন কলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করি, এটা আমি করি। তাই এটা আমার ধরো ডেলি ওয়ার্কের মধ্যে আছে, আর ডেলি রুটিনের মধ্যে এটা আছে। পাশাপাশি একটা নির্দিষ্ট সময় আছে যেটা আমি আমার ফ্যামিলিকে দেব, সেই সময়টা আমি একদম ফিক্সড, ফ্যামিলির জন্যই এটা থাকে। হ্যাঁ, এবার কোনো দিন একটু বাইরে প্রোগ্রাম আছে, বাইরে যেতে হচ্ছে বিজনেসের কারণে, সেখানে তো হবেই, সেটা তো আলাদা বিষয়। কিন্তু অ্যাভারেজ ডেইলি রুটিন ইন জেনারেল এটা এইভাবেই আমার চলে। তারপরে ধরো কোনো দিন কোথাও খেলা আছে, খেলা দেখতে ভালোবাসি, খেলাধুলোর মধ্যে জড়িত আছি, তা ওখানে ইনভাইট করলো, যদি সময় পাই তো সেখানে একবার গিয়ে চলে যাই, গিয়ে খেলাটাকে দেখছি। কোথাও গানের প্রোগ্রাম হচ্ছে, চলো। মানে ব্যাপারটা এরকম যে যত ভালো লাগাগুলো না এখন সব পূরণ করছি আর কি, জীবনটাকে উপভোগ। হ্যাঁ, উপভোগ করছি আমি। এটা মানে এটা বলতে পারো যে আমার ভগবান আমাকে সেই জায়গাটা করে দিয়েছে যে আমি আমার শখ পূরণ করা, আমার যা আমি চাই সেটা আমি করতে পারছি।